Hello, today's topic is series and parallel combination of resistors. Here we will discuss about the basic theory and the problems relating to these two types of combinations. So our topic series combination of resistor starts. এখানে কি থাকে না একটা প্রত্যেক কটা রেজিস্টার নাম্বার দেখো দেয়ার আর সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার্স এর যদি সার্কিটটা আমরা আঁকি তাহলে সিম্পলি দেখতে পারবে আমি একটা এক্সাম্পল দিয়ে আঁকছি এই প্রথম রেজিস্ট্যান্সটা হচ্ছে R1 প্রথম আর প্রত্যেক কটা পয়েন্টকে আমি নাম দিচ্ছি এখানে এই পয়েন্টটা হচ্ছে A এখানে একটা দুটো তিনটে চারটে পয়েন্ট আছে দিস ইজ A পয়েন্ট দিস ইজ B পয়েন্ট আমি যেইগুলো ফলো করছি সেটা যেইভাবে লিখছি সেটা সবাই ফলো করবে এক্সামে আসলে এইভাবে লিখবে যে স্টেপগুলো সবাই ফলো করবে ঠিক আছে আর ব্যাটারি যেটা দেওয়া হয়েছে সেটা ফর এক্সাম্পল টোটাল ভোল্টেজ হচ্ছে V আচ্ছা এইবার যেটা প্রশ্ন তাহলে এই ক্ষেত্রে কি হবে অবভিয়াসলি যেই মুহূর্তে ব্যাটারি কানেক্ট করা হবে সঙ্গে সঙ্গে কি হবে না একটা ভোল্টেজ ডিউ টু দ্য ভোল্টেজ কারেন্ট ফ্লো হবে এবার এটাকে সিরিজ কম্বিনেশনের একটা এক্সাম্পল দিচ্ছি সিরিজ কম্বিনেশনে দেখো যেগুলো তোমরা বইয়ে পাবে না কেন কারেন্টটা কনস্ট্যান্ট থাকে এটা অনেকে বলে কারণটা বলছি কি কারণটা থিওরিটিক্যালি পুরো বুঝবে এই হচ্ছে কারেন্ট আইতে সব জায়গা দিয়ে যাবে এরকম করে এইবার হোয়াট ইজ আই কারেন্টের ডেফিনেশনে যদি চলে যাও কারেন্ট ইজ নাথিং বাট কিউ বাই টি হোয়াট ইজ কিউ কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জ আর কিউটাকে কি করে লেখা যায় এন ইন্টু ই বাই টি হোয়াট ইজ এন n is the number of charges আর ই হচ্ছে প্রত্যেকটা চার্জের ভ্যালু তাই না এর ভ্যালুটা কত জানো যদি ইলেকট্রন ফ্লো হয় এখানে যা ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম এটার চার্জ হচ্ছে নেগেটিভ তাহলে এইখানে দেখো এই যে আইটা হচ্ছে যার ভ্যালুটা বলে এনই বাই টি মানে পার ইউনিট টাইমে যে যত পরিমাণ চার্জ যাবে এইখানে দেখো এই যে চার্জ নাম্বার অফ চার্জ এন নাম্বার অফ চার্জ যে যাচ্ছে প্রত্যেক কটা চার্জগুলো কী বেরোচ্ছে না যে ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল সেটাকে কি বলে বড় টার্মিনালটাকে পজিটিভ বলে আর ছোটোটাকে নেগেটিভ বলে এইখানে কোনো চার্জই কিন্তু যে কটা চার্জ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বেরোচ্ছে ফর এক্সাম্পল এন নাম্বার অফ চার্জ বেরোলো বা 5খানা চার্জ যাচ্ছে পার ইউনিট টাইমে 5খানা চার্জ এক্সাম্পল কি বলছি 5খানা চার্জ ব্যাটারি থেকে বেরিয়ে ফ্লো হচ্ছে পার ইউনিট টাইমে প্রত্যেকটা চার্জকেই দেখবে ইচ অ্যান্ড এভরি রেজিস্টারের মধ্য দিয়ে যেতে হবে ওদের কাছে আর কোনো রাস্তা নেই ফর এক্সাম্পল তোমার বাড়ির সামনে একটা স্কুল আছে তো তার একটাই রাস্তা অন্য কোনো রাস্তা নেই তো তোমাকে প্রত্যেক দিন ওই একই রাস্তা দিয়ে যেতে হবে ইউ হ্যাভ নো অল্টারনেটিভ তাই তো এখানে চার্জগুলোর স্টার্টিং পয়েন্ট এবং ডেস্টিনেশনটা দেখো স্টার্টিং পয়েন্ট কি না স্টার্টিং পয়েন্ট হচ্ছে কারেন্টের ফ্লো চার্জের ফ্লোর অপোজিটে হয় চার্জ কোথায় থাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে থাকে জানা আছে ব্যাটারির নেগেটিভ থেকে চার্জগুলো পজিটিভের দিকে ফ্লো হয় মানে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে কোন দিকে না এইভাবে ফ্লো হচ্ছে আর কারেন্টটা কোন দিকে যায় আমরা জানি কারেন্টের কনভেনশনাল ডাইরেকশন হচ্ছে ইলেকট্রন ফ্লোয়ের অপোজিট দিকে সো দিস ইজ দ্য ফ্লো অফ কারেন্ট আর ইলেকট্রনের ফ্লো কোন দিকে ইলেকট্রনের ফ্লোটাকে যদি আমি সবুজ কালার দিয়ে দেখাই
ইলেকট্রনের ফ্লো হচ্ছে এই দিকে, তাই তো? তাহলে দেখো যে কটা ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে আসবে পজিটিভের দিকে প্রত্যেককেই প্রত্যেকটা রেজিস্টারের ওপর দিয়ে ক্রস করতে হবে। বোঝা গেল? তার মানে নাম্বার অফ চার্জ ক্রসিং ইচ in every register is constant। প্রত্যেকটা রেজিস্টারের মধ্য দিয়ে যেতে হবে। তো ওদের মধ্যে কোনো অল্টারনেটিভ পাথ নাই। এই জন্যই সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টারের ক্ষেত্রে কারেন্টটা ইন ইচ অ্যান্ড এভরি রেজিস্টার সেম থাকে, তাই তো? বিকজ যে কটা ইলেকট্রন ব্যাটারি নেগেটিভ থেকে বেরোচ্ছে, বেরিয়ে পজিটিভের দিকে যাচ্ছে, ওদের মধ্যে রাস্তা একটাই। তো প্রত্যেকটা নাম্বার অফ চার্জ এদের সব কটা রেজিস্টারের মধ্যে দিয়ে যেতে হবে, এন নাম্বারকেই প্রত্যেক কটা রেজিস্টারের মধ্যে দিয়ে যেতে হবে। তারপরে এন যখন ফিক্সড, ই তো কনস্ট্যান্ট, ই ইজ কনস্ট্যান্ট আর প্রত্যেকটা চার্জের ভ্যালু, আর এন ইজ কি নাম্বার অফ চার্জ। তার মানে তো ওপরের এনিটা কনস্ট্যান্ট হয়ে গেলে টি তো একটা পার ইউনিট টাইম নিয়েইছো। দ্যাটস ওয়াই এই কারণে পুরো সার্কিটে সিরিজ কম্বিনেশানে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? এই ব্যাখ্যাটা বইয়ে থাকে না। এইবার তো নর্মাল থিওরি যেটা আছে সেটা বুঝেই যাবে, দিট ইজ ভেরি ইজি। সেটা হচ্ছে এবার তোমাদের কাজ হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ বার করা। তাহলে এখানে দেখো এ টার্মিনালের মানে এ পয়েন্টের ভোল্টেজ যদি আমি বলে দিচ্ছি, তারপরে লিখছি এ পয়েন্টের ভোল্টেজ ভি এ ধরবো। কেননা যখনই কোনো রেজিস্টারের মধ্যে দিয়ে, গতদিন বলেছিলাম, যখনই কোনো রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তার মানে কি অবভিয়াসলি ভোল্টেজ আছে, তাই জন্যই কারেন্ট ফ্লো হচ্ছে। ভোল্টেজ ডিফারেন্স না থাকলে তাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না, ওহমস ল তাই বলে। তো অবভিয়াসলি এ এবং বি এর মধ্যে দেখো কারেন্ট হচ্ছে, ফ্লো হচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, বি থেকে সি এর দিকে যাচ্ছে, সি থেকে ডি এর দিকে যাচ্ছে। সো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এ বি সি ডি মাস্ট হ্যাভ ডিফারেন্ট পোটেনশিয়াল ভ্যালুস। যদি কোনো দুটো পয়েন্টের পোটেনশিয়াল ভ্যালু সেম থাকে, ভি জিরো হলে কী হবে? ভি ইকুয়ালস টু আই আর, তাই তো? হোয়াট ইজ ভি? ওহমস ল কী বলছে? এই যে ওহমস ল বলছে, এই যে ওহমস ল যে ভি ইকুয়ালস টু আই আর, এটা কি বলছে? হোয়াট ইজ ভি? ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য টু পয়েন্টস অফ দ্য রেজিস্টার আর। ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, এটা সবাই লিখে রাখতে পারো, পোটেনশিয়াল ডিফারেন্স ডট ডট লিখলাম, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস টু পয়েন্টস অফ আর, মানে রেজিস্টার আর। তাই জন্যই তো আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই না? ভি ইকুয়ালস টু আই আর। তো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে হবে। তো এইখানে এই যে আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর ওয়ানের তাহলে দুই প্রান্ত কোনটা? এ বি, তার মানে দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে, তাই জন্যই কারেন্টটা যাচ্ছে। তার মানে কি এ পয়েন্টের পোটেনশিয়াল আর বি পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে, ওই জন্যই কারেন্ট যাবে। তাহলে এবার আমরা বার করব এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। সেটা যদি প্রত্যেকটা পয়েন্টের, এ পয়েন্টের পোটেনশিয়ালকে যদি ভি এ ধরি, বি পয়েন্টের ভিভি, সি পয়েন্টের ভিসি, ডি পয়েন্টের ভিডি, তাহলে আমরা সিম্পলি এই পয়েন্টগুলোতেও হোমস ল অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে কী আসবে? ভি এম আই কোন দিকে যাচ্ছে? দেখো যেই দিকে কারেন্টটা ফ্লো হয় সেই দিকের মানে যেই দিক থেকে ফ্লো হয় সেই দিকের পোটেনশিয়ালটা বেশি হয়। ঠিক আছে? কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিক থেকে? এ থেকে যাচ্ছে বি এর দিকে, তার মানে কি এর পোটেনশিয়ালটা গ্রেটার দ্যান বি হবে। ক্লিয়ার? কারেন্টের ডাইরেকশন দেখেই এটা বোঝা যায়, যেখান থেকে স্টার্ট করে তার পোটেনশিয়ালটা বেশি হয়। তাহলে কি হবে? এখানে যদি ছবিটা থাকতো তাহলে তোমাদের মনে সুবিধা হতো। আচ্ছা, এখানে দেখি আমি চেষ্টা করছি করার। ভি এ মাইনাস ভিভি কত হবে? আই ইন্টু আর ওয়ান। আমি পরের দিন থেকে আমি হোয়াইট বোর্ড ইউজ করবো তাড়াতাড়ি, আমার মাইকের সিস্টেম আসছে, তারপরে আরও তাড়াতাড়ি হবে সবার। সিমিলারলি ভিবি মাইনাস ভিসি কত হবে? আই ইন্টু আর টু।
ভিসি মাইনাস ভিডি আই ইন্টু আর থ্রি। তাহলে এইখানে এটাকে 1 নম্বর নাম দাও, দিস ইজ আর, এটা 2 নম্বর, দিস ইজ 3। তো 1 প্লাস 2 প্লাস 3 করে দাও, 1 প্লাস 2 প্লাস 3 কি দাঁড়াবে? ভিএ মাইনাস ভিডি। দেখবে তোমরা সবাই যে বি মাঝখানেরগুলো সব কেটে যাবে, যখন যোগ করবে মাইনাস ভি প্লাস ভি 2 এর সাথে কেটে যাবে। সিমিলারলি 2 আর 3 যখন যোগ করবে ভিসিগুলো কেটে যাবে, মাইনাস ভিসি প্লাস ভিসি, তাহলে পড়ে থাকবে ভিএ মাইনাস ভিডি। ভিএ আসবে হচ্ছে আমি শুনতে পাচ্ছি, তোমাকে লিখতে, আমি বলতে হবে না, আমি লিখছি ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু, তোমরা দেখবে এখানে যখন তিনটেই যোগ করছো তার মানে এইখানে, আচ্ছা এখানে আমি লাস্টে আর ওয়ান হবে, তাহলে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি। তাহলে এখান থেকে যদি তোমরা আই কমন নাও, তাহলে ভিএ মাইনাস ভিডি আসলো, ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটার জুম আউট হচ্ছে না, তার ফলে একটু দেখতে কষ্ট হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি। আবার এইখানেই আমি পরের জায়গাতে লিখে দিচ্ছি। আমাদের কি আসলো, ভিএ মাইনাস ভিডি এইবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা কি না, আমাদের সার্কিটটা দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ডেফিনেশন তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে, ভালো স্ট্যান্ডার্ড বইয়ে, ওগুলো তো পড়তে হবে, বুঝবে, তারপর মনে রাখবে পরীক্ষায় লেখার জন্য, তাই তো? এবার তাহলে ফিজিক্যালি ইমপ্লিমেন্টেশনটা কি বুঝতে হবে, বুঝতে পারলেই সমস্ত রকম অঙ্ক করতে পারবে না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্টটা, সারমর্ম যেটা, সেটা হচ্ছে যদি কোনো ভোল্টেজে, কোনো সার্কিটে যেই ভোল্টেজ দিয়ে তুমি যেই কারেন্টটা পাচ্ছ, ফর এক্সাম্পল কোনো একটা সার্কিটের কম্বিনেশন অফ রেজিস্টার আছে, সে যে কোনো কিছু হতে পারে, এখন সিরিজ পড়ছি, একটু পরে প্যারালাল পড়বো, তো তুমি নেট যেই ভোল্টেজ দিয়ে যেই কারেন্টটা পাচ্ছ সার্কিটে, মানে এখানে দেখো ভি হচ্ছে নেট ভোল্টেজ দিয়েছি, আর আইটা হচ্ছে কি এই কারেন্টটা পাচ্ছি, আই কারেন্ট, এই ভোল্টেজ দিয়ে এই কারেন্টটা পাওয়ার ফলে তুমি যেই কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের জন্য যেই কারেন্টটা পাচ্ছ, তোমাকে এই কম্বিনেশন অফ রেজিস্টারকে একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে রিপ্লেস করতে হবে, যাতে করে নাকি যদি সেই ক্ষেত্রেও তোমার টোটাল কারেন্টের ভ্যালু সেম থাকে, এই ভোল্টেজে কারেন্টটা সেম থাকে, তাহলে সেই রেজিস্টারটাকেই আমি বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বোঝা গেছে অঙ্কিত? মানে কি, কম্বিনেশন অফ রেজিস্টার আছে তোমার কাছে, অনেক কমপ্লিকেটেড সার্কিট আমরা এরপরে পড়বো, দেখবো, সেগুলো ট্রিক্স শিখবো নেক্সট ক্লাসে, সিরিজ প্যারালাল অনেকভাবে মানে জড়ানো থাকবে, সেগুলো কী করে করে দেখাবো। তো ওখানে মানে কি করে বার করবে, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে কম্বিনেশন অফ রেজিস্টারটাকে তুমি সিঙ্গেল একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করবে, যদি সেই ক্ষেত্রে তুমি সেম কারেন্ট পাও এই ভোল্টেজে, তাহলেই সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। তার মানে এই ক্ষেত্রে যে কম্বিনেশন অফ রেজিস্টার আর ওয়ান আর টু আর থ্রি আছে, এটার বদলে যদি একটা সিঙ্গেল রেজিস্টার দিই, সেটা দিয়ে যদি আই কারেন্ট পাই, তাহলে সেটাই আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, এইখানে আমার যেটা রিলেশন বেরিয়েছিল ভিএ মাইনাস ভিডি, হোয়াট ইজ এ অ্যান্ড ডি? এ অ্যান্ড ডি দেখো এখানে এ পয়েন্ট এবং ডি পয়েন্ট, এটাই তো ভি অ্যাপ্লাইড ভোল্টেজ, তাই তো? এটাই অ্যাপ্লাইড ভোল্টেজ, কোনো আর কোনো পয়েন্ট নেই, আর এই দুটো পয়েন্টের ছাড়া আর কোথাও রেজিস্টার নেই, যা সব রেজিস্টার এই দুটো পয়েন্টের ভেতরেই আছে। তাহলে এখানে যদি সিঙ্গেল রেজিস্টার দিয়ে দাও, মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্টার যখনই বার করতে বললে, আমি সব স্টুডেন্টকে বলে দিই, তোমরা কি করবে বলো তো, একটা সার্কিট এঁকে নেবে ইকুইভ্যালেন্ট রেজিস্টার, তাহলে ওর সার্কিটটা কি হবে ইকুইভ্যালেন্ট রেজিস্টারের, ওই যে সমস্ত রেজিস্টারগুলোকে এক হয়ে যাবে। জানি বলতে হবে না, আমি কিছু বলছি, একটু শোনো। এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট,
যেটা আমাদের ছিল, আর এটা ডি পয়েন্ট। আমরা কি করেছিলাম, এ পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যেই সমস্ত কম্বিনেশন অফ রেজিস্টারটা লাগিয়েছিলাম। তো এ আর ডি এর মধ্যে যদি একটা রেজিস্টার লাগাই যাতে করে আমার সেম কারেন্ট যায়, যদি এই ক্ষেত্রেও আমার সেম আই কারেন্ট যায়, তাহলে কি হবে, তাহলেই সেটা আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে। আরটা তাহলে সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে। তাহলে এখানে যেহেতু এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকিউ বলছে এটাকে, তাহলে এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন, এটাও তো ভিএ মাইনাস ভিডি, তাই না, দুটো পয়েন্ট সেম। তাহলে ভিএ এই ক্ষেত্রে ভিএ মাইনাস ভিডি will be equals to I into R equivalent. I into R equivalent, ঠিক আছে। তাহলে এইখানে যদি আমি এটাকে 5 নম্বর ইকুয়েশন নাম দিই, আর আমার 4 নম্বর ইকুয়েশন কি ছিল, এইটা ছিল 4 নম্বর ইকুয়েশন। সবাই কিন্তু খাতায় করে নেবে, এখনই করবে, পরের আসে রাখবে না। তাহলে এটা 4 নম্বর আর এটা 5 নম্বর। তাহলে দেখো 4 আর 5 কম্পেয়ার করে কী দেখছো, বাঁ দিকটা সেম আছে, ভিএ মাইনাস ভিডি। তাহলে ভিএ মাইনাস ভিডির জায়গায় আই আর ইকুইভ্যালেন্ট বসিয়ে দাও, আই আর ইকুইভ্যালেন্ট। আর এখানে কি থাকবে, আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে দেখো আই আই কেটে যাবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে, R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এটা গেল আমাদের সিরিজের রিলেশন। অঙ্কিত বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা গেল সিরিজের রিলেশন। আচ্ছা স্যার, একটা কোশ্চেন জিজ্ঞেস করার ছিল। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। তবু তোমরা যেটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, যখনই দেখবে সিরিজে আছে যেই কটা রেজিস্টার সেগুলোকে যোগ করে দেবে, তাহলে সেগুলোকে একটা তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। এবার যেটা আমাদের কমপ্লিকেটেড অঙ্ক করতে কাজে লাগবে, এইখানে এই যে লেকচারটা হলো, এই যে ক্লাসটা গেল, এইখানে কি দেখলে না, সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টটা সেম থাকে সার্কিটে। তো এইবার যখন নাকি তোমরা কমপ্লিকেটেড সার্কিট পড়বে কদিন নেক্সট ক্লাসে, দেখবে সব মনে হচ্ছে এটা সিরিজে ওটা প্যারালালে, কিছু বোঝা যাচ্ছে না, তখন কি ট্রিক্সটা ভ্যালু করবে, দেখবে কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, যেই যেই রেজিস্টারগুলোর মধ্যে সেম কারেন্ট যাবে সেগুলোকে কি ধরবে, সিরিজে। একদম একদম এই ট্রিক্স করলে সব অঙ্ক রাইট হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। অঙ্ক যখন করবে দেখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অনেক ছোটো ছোটো ট্রিক্স আমি শেখাবো, বড় বড় অঙ্ক 2 মিনিটে কয়েক সেকেন্ডে হয়ে যাবে, ঠিক আছে। তো সেইখানে দেখবে, সেইখানে কি ফর্মুলা, যেইখানে দেখবে সেম কারেন্ট যাচ্ছে, যেই 2-3টে সার্কিটের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, ওরা কিসে থাকবে, সিরিজে থাকবে, ঠিক আছে। এটাই কিন্তু সিরিজ রেজিস্ট্যান্সের মেন আন্ডারস্ট্যান্ডিং জিনিস। এইখানে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে, এবার প্রত্যেকটা রেজিস্টার দেখো আর একের পর এক লাগানো নেই, ওপরে নিচে লাগানো আছে, দেখে মনে হচ্ছে যেটা নর্মাল একদম প্রথম ও আছে। এবার দেখবে ভোল্টেজটা কিন্তু প্রত্যেকটা রেজিস্টারেরই 2 প্রান্তে লাগানো আছে, বোঝা যাচ্ছে অঙ্কিত? প্রত্যেকটা রেজিস্টারেরই R1 R2 R3, অঙ্কিত শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রত্যেকটা রেজিস্টারেরই 2 প্রান্তে সেম ভিটা লাগানো আছে। এটা গেল প্রথম বক্তব্য। তার মানে প্যারালালে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকে, কারণ দেখো R1 এর 2 প্রান্তে কত পয়েন্ট, এ আর বি পয়েন্ট, 2 পয়েন্ট দুটো। R2 2 প্রান্তে কোন দুটো পয়েন্ট, এ বি পয়েন্ট। R3 এর দিকে, আর ভোল্টেজটা কোথায় লাগানো আছে, এ বিতেই লাগানো আছে। তার মানে পরিষ্কার বোঝা গেল প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা ফিক্সড। কেন ফিক্সড না, দুটোর পয়েন্ট ফিক্সড, প্রত্যেকটা রেজিস্টারেরই 2 প্রান্তটা 2টো পয়েন্ট ফিক্সড, ওই জন্যই। আর ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে কি, ওই 2টো কমন পয়েন্টেই, ওই 3টে রেজিস্টারেরই কমন পয়েন্টে, ওই জন্যই ভোল্টেজটা কনস্ট্যান্ট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কারেন্টটা কেন ডিভাইড হবে প্যারালালে। তোমরা অনেকেই পড়েছো যে কারেন্টটা কনস্ট্যান্ট থাকে না, প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে ডিভাইড হয়। কেন হয়, সিম্পলি এর কারণটা বইয়ে থাকে না। সেটা হচ্ছে এইখান থেকে ধরো তোমাদের টোটাল কারেন্ট যাচ্ছে
দিস ইজ টোটাল কারেন্ট আই। তোমাদের সবসময় এটা বুঝতে গেলে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দ্য চার্জ। কারেন্ট মানে তো চার্জের ফ্লো, তো হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন। আচ্ছা এখানে ঠিক আছে, চার্জ কোত্থেকে যাবে, ব্যাটারির নেগেটিভ থেকে যাবে, মানে এইখান থেকে, আর এটা হচ্ছে ব্যাটারি প্লাস। তো চার্জ মাইনাস থেকে ইলেকট্রনগুলো এদিকে যাবে, কারেন্টও তার অপোজিটে হবে, এদিকে কারেন্ট হবে, বোঝাই যাচ্ছে। তো এই যে ইলেকট্রনগুলো যাবে, একটু আগেই যে আমি সিরিজের ফর্মুলাটা বললাম, আই ইকুয়াল টু এন ই বাই টি, এটা হচ্ছে কি নাম্বার অফ চার্জ, আগে বলেছিলাম, আগের প্যারালাল এটা বলেছিলাম, আর আমি পুরো লিখলাম না। তো এই যে নাম্বার অফ চার্জ, ফর এক্সাম্পল এই নাম্বার অফ চার্জ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল থেকে 1 সেকেন্ডে বেরোচ্ছে, ফর এক্সাম্পল ধরো বেরোচ্ছে 14টায় নাম্বার অফ ইলেকট্রন বেরোচ্ছে ব্যাটারি নেগেটিভ থেকে। এবার 14টা তো ই থেকে ব্যাটারি নেগেটিভ থেকে বেরোলো, বেরিয়ে বিতে এসে হাজির হবে, বি পয়েন্টে এসে হাজির হবে। এবার ওর ডেস্টিনেশন কি এ পয়েন্টে গেলেই ও ব্যাটারি পজিটিভে চলে যেতে পারবে। এবার ডেস্টিনেশনে যাওয়ার আগে ওর, আচ্ছা 1 সেকেন্ড, কারোর কোনো প্রবলেম? বলছি স্যার একটা সাইডে সরা। তো এখানে যেই কটা ইলেকট্রন আসলো, যে বললাম 14খানা ইলেকট্রন আসলো এখানে বি পয়েন্টে এসে কী হবে, ও ডেস্টিনেশনে। এবার দেখবে কি ওর কাছে 3টে রাস্তা আছে, হয় R2 দিয়ে যাবে, হয় R1 অথবা R3। সেইখানেই 14খানা ইলেকট্রন ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে বললাম, ধরো তোমার বাড়ির থেকে তুমি এবার মাঠে যাবে খেলার মাঠে যাওয়ার আগে তোমার 3টে রাস্তা আছে। তুমি কোন রাস্তা দিয়ে যাবে, তোমার হাতে, তুমি 3ভাবে যেতে পারো, 3 বন্ধু আছে কি 3 জনে 3 রাস্তা দিয়ে যেতে পারে, ঠিক আছে। এইবার ব্যাখ্যা হলো, এখানে একটা ডেপথের জিনিস আমি বলবো একটু পরে। তার মানে বোঝা যাচ্ছে যে 14খানা ইলেকট্রন আসলো, ওরা ডিভাইড হয়ে যাবে। ফর এক্সাম্পল 14খানার মধ্যে 5খানা R1-এর মধ্যে দিয়ে গেল, ঠিক আছে। R2-র মধ্যে দিয়ে 2টো গেল, 2টো ইলেকট্রন R3-র মধ্যে দিয়ে, তাহলে বাকি 7টা ইলেকট্রন যাবে। বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে অঙ্কিত? বোঝা গেছে? এইবার ব্যাপার হলো কোন রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে বা কম যাবে, এটাও বোঝার আছে। এটাও বইয়ে ভালো থাকে না, কেন, এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। এবার 14খানার মধ্যে কোনটা দিয়ে, একটাতে বললাম 5টা, একটাতে 2টো, আর একটাতে 7টা ইলেকট্রন যাচ্ছে, মানে R3-র মধ্যে দিয়ে 7খানা ইলেকট্রন। তাহলে R3-র মধ্যে দিয়ে কেন যাবে? নিশ্চয়ই কারণ আছে। সিম্পলি দেখো, ধরো তোমার বাড়ির থেকে, এই যে বললাম মাঠে যাচ্ছ, 3 জন যাচ্ছ, ধরো কয়েকজন 10 জন মাঠে যাবে। এবার দেখা গেল 10 জনের মধ্যে দুজন একটা নর্মাল রাস্তা দিয়ে গেছে, আর বাকি 6 জন আরেকটা রাস্তা দিয়ে গেছে। এটা অনেক দিন ধরেই দেখছে। কেন হচ্ছে? এই যে বাকি যে দুজন, আমি একটা উদাহরণ দিচ্ছি, নাম্বার অফ পিপল একটা বেশি রাস্তাকে ফলো করছে, তারপরে হয়তো দেখা গেল যে যেই রাস্তা দিয়ে, কোন রাস্তা দিয়ে লোক বেশি যাবে, যেই রাস্তাটা বেশি প্লেন থাকবে, তাই না, গাড়ি ঘোড়া ওই রাস্তা দিয়ে বেশি চলে, তাই তো। তার মানে কি প্লেন থাকবে, মানে কি একদম স্মুথ থাকবে, বাধা কম থাকবে, সেইখানেই লোকগুলো প্রেফার করে। তো এখানে দেখবে আর মানে কি রেজিস্টার, তাই তো, রেজিস্ট্যান্স মানে কি বাধা দেওয়ার ক্ষমতা। তো যেই রেজিস্টারের রেজিস্ট্যান্সটা কম, তার মানে কি ফিজিক্যালি, মানে কি ওর কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা কম, মানে কি ইলেকট্রনের ফ্লোয়ে ওই রেজিস্ট্যান্সটা কম অপোজিশন দেয়, বাধা দেয়। তার ফলে কি মোস্ট অফ দ্য ইলেকট্রনস ওই রাস্তাটা দিয়েই যাবে। বোঝা গেছে ব্যাপার সবাই? ওই জন্যই যেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম, ওইখানে কারেন্টের ভ্যালুটা বেশি হয়, মানে কি ওখানে বেশি নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো হয়। কারণ কি ওখানে বাধা কম, ওর ডেস্টিনেশনে যেতে যেখানে বাধা কম, সেই রাস্তাটাই বেশি ইলেকট্রন ফলো করবে। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। অঙ্কিত বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এটা হচ্ছে মেন কারণ কেন। এবার তার মানে কি রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশনের জন্য প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যারিয়েশন হয়। এবার ধরে নিলাম যে R1-এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1, R2-র মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I2, R3-র মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I3। কেন যাচ্ছে এটা, ভ্যারিয়েশন কেন হচ্ছে? বিকজ অফ ভ্যারিয়েশন অফ হুইচ, যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বলে ভ্যারিয়েশন অফ এই এনটা, বোঝা যাচ্ছে, এই এন,
এই এন এর ভ্যারিয়েশনের জন্যই কারেন্টগুলো ভ্যারি হচ্ছে। কারণটা কি দেখো, তার মানে আই ওয়ান কী হবে বলো তো, এন ওয়ান ই বাই টি। এটা তোমরা লিখে রাখতে পারো ফর ইউর ইনফরমেশান। আই ওয়ানটা কী হবে, এন ওয়ান ই বাই টি। আই টুটা কী হবে, এন টু ই টু বাই এন টু ই বাই টি। আই থ্রিটা এন থ্রি ই বাই টি। আমি তাও লিখে দিচ্ছি। এন কি, এন ওয়ান ই বাই টি। আই টুটা এন টু ই বাই টি। আই থ্রিটা এন থ্রি ই বাই টি। এবার কি, তার মানে কি, এবারে দেখো এই যে আমি এবার মেন ইকুয়েশনটা তাহলে কী হবে, তার মানে এন ইকুয়ালস টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। এগুলো কিন্তু অনেক বইয়ে পাবে না, এগুলো হাই লেভেলের মানে খুব ভালো কনসেপ্ট হয়ে যাচ্ছে তোমাদের। ওই যে 14টা ইলেকট্রন আমি বললাম যাচ্ছে টোটাল, দেখো একটার মধ্যে দিয়ে যদি আমি যে উদাহরণটা দিলাম, তার মানে কি এন ওয়ান যদি 5 হয়, মানে একের মধ্যে দিয়ে এন ওয়ান 5, এন টু 2 7, তাহলে এন থ্রিটা 7 হতে হবে, তাহলেই 14 হচ্ছে। বোঝা গেছে অঙ্কিত অ্যান্ড সৌরভ অ্যান্ড সোমদেব? ওকে, উদাহরণটা বোঝা গেছে? আচ্ছা, দিস ইজ, এগুলো খুব ভালো। তো এইভাবে এই কারণেই কারেন্টের ভ্যারিয়েশনটা হচ্ছে। এই যে দেখলে আই ওয়ান আই টু আই থ্রি, এর কারণটা হোয়াট ইজ দ্য কজ অফ দ্য রিজন, এনটা ভ্যারি করছে। এনটা কেন ভ্যারি করছে, ডিউ টু ভ্যারিয়েশন অফ রেজিস্ট্যান্স। এটা তোমরা রাফে লিখে নিতে পারো। ওকে, এইবার আমরা ক্যালকুলেশনে যাব। যে আই ওয়ানের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে আই ওয়ান কি, আই ওয়ানের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, দুটোই কমন পয়েন্ট সবারই, এ এবং বি। তার মানে এ পয়েন্টের ভোল্টেজ ভি হলে বি পয়েন্টের ভিবি হবে। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আরও আই ওয়ানের ক্ষেত্রে কী হবে, আই ওয়ান আর ওয়ান। সিমিলারলি আবার ভিএ মাইনাস ভিবি যদি করো আর টু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে করতে গেলে আই টু আর টু। আবার ভিএ মাইনাস ভিবি আই থ্রি হলে আই থ্রি আর থ্রি। এত অবধি হয়ে গেল। এবার দেখো আই ওয়ান কত হবে, ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান। আই টু কত হবে, ভিএ মাইনাস ভিবি বাই আর টু, তাই তো। আই থ্রি কত হবে, ভিএ মাইনাস ভিবি বাই আর থ্রি। এইটুকু সবাই খাতায় লিখে নাও, এটা আমি আর লিখছি না। আই ওয়ানটা সবাই লিখে নাও। তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছ, এটাকে যদি এটা 1, এটা 2, এটা 3, তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এখান থেকে বেরিয়ে যাবে। I1 plus I2 plus I3 will be equals to VA minus VB সব ক্ষেত্রেই কমন। তলায় কি চলে যাবে দেখো, VA minus VBটা কমন নিতে পারো। তার আমি তাও স্টেপ জাম্প করছি না, যারা দেখবে তাদের কাছে অসুবিধা না হয়। VA minus VB by R1 plus VA minus VB by R2 plus VA minus VB by R3। তাহলে এখানে যদি তোমরা VA মাইনাস VB কমন নাও, 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা আসলো I1 plus I2। এবার টোটাল কারেন্ট কত দেখো, টোটাল কারেন্ট অবভিয়াসলি যেই কারেন্টটা যাচ্ছিল দেখো, এই যে ইকুয়েশনটা এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি যদি হয়, যেটা হচ্ছে এই জন্যই কিন্তু টোটাল আইটা আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি হচ্ছে। বুঝতে পারছো অল অফ ইউ? কারণ কি, তুমি এখানে ওগুলো যোগ করলেই দেখতে পারবে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এটা তো এক্সপ্লানেশন বইয়ে থাকে না কেন হচ্ছে। এখানে যদি তুমি দেখো আই ইকুয়ালস টু কী হবে, আই ওয়ান প্লাস আই টু, এখানে করে দেখো আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি করলে কি হবে,
ই বাই টিটা কমন যাবে, ই বাই টি কমন গেলে থাকবে n1 প্লাস n2 প্লাস i3 প্লাস n3। তাহলে এখানে n1 প্লাস n2 প্লাস n3 দেখতেই পাচ্ছ এখান থেকে কী হবে, আর এইটা এইখান থেকে এসছে i1 প্লাস i2, তাহলে n1 প্লাস n2 এটা হবে n ই বাই টি। এবার n ই বাই টি ইকুয়াল টু কি i, এখানে আমি এটাকে বোঝা গেছে সবার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ তাহলে এইবার আমরা এখানে আইটা লিখে দিতে পারি, আই, কারণ i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়াল টু i2 আগে দেখলাম টোটাল কারেন্ট। তাহলে এইবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট কি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? একটু আগেই বলেছি, পুরো কম্বিনেশনটাকে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স দিয়ে যদি আমরা রিপ্লেস করি, যাতে যদি সেম কারেন্ট পাই তাহলেই সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। তাহলে এটাকে আমি একটা নাম দিলাম যে কোনো 7 নম্বর ইকুয়েশন। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যদি ভ্যালুটা আর হয় তাহলে সেই ক্ষেত্রে VA মাইনাস VB ইকুয়ালস টু কত হবে, আই সেম টোটাল কারেন্ট সেম থাকবে ইন্টু আর ইকুইভ্যালেন্ট। যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করতে হতো, ওটার সার্কিটটা আমি আঁকলাম না, তোমরা নিশ্চয়ই পারবে সোজা, মানে আর কম্বিনেশনটাকে যদি তুমি ওটা দিয়ে রিপ্লেস করে দাও, তাও আমি এঁকে দিচ্ছি যদি কেউ বলে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ভি ভোল্টেজ। তাহলে কারেন্টটা এখানেও সেম যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ VA মাইনাস VB ইকুয়াল টু আই ইন্টু আর কি। এবার 7 আর 8 যদি তোমরা দেখো তাহলে কি হবে, VA মাইনাস VB ওই প্রান্তে ওটাকে নিয়ে যাও। তাহলে এটাকে যদি তোমাদের একটু সিম্পলিফাই করতে হয়, আমি একটু 7 নম্বরটাকে সিম্পলিফাই করছি। এটা কি দেবে, VA মাইনাস VB ইকুয়াল টু আই বাই দিস হবে, ওই কম্বিনেশনটা 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। বোঝা গেছে এটা সবার? তাহলে এইবার এটাকে যদি তুমি, এটাকে আমি সিম্পলিফাই করে 8 নাম দিলাম, 8 তো দেওয়া যাবে না, 8 তো এটাকে দিয়ে দিয়েছি, এটাকে 9 নাম দিলাম। তাহলে 8 9 থেকে কি পাবে, 8 and 9 এর থেকে পাবে VA মাইনাস VB সেম, তার মানে I বাই আচ্ছা এখানে কিছু একটা মনে হয় গন্ডগোল হয়েছে কি, দাঁড়াও, না ওটা ঠিকই আছে। দেখো 8 আর 9 কম্বিনেশন করে তুমি যদি দেখো আই এর VA মাইনাস VB দুই প্রান্ত সমান হবে, তাহলে আই, আমি একটু স্টেপ জাম্প করতে গেছিলাম বলে তোমাদের কোনো অসুবিধা হয়ে গেছে, মানে আমার বোঝাতে অসুবিধা হয়েছিল। তো 1/R2 প্লাস 1/R3, তাই তো এত এটা দেখো আমি ওই 9 নম্বরটাই লিখলাম। তাহলে VA মাইনাস VBর জায়গায় 9 থেকে এটা লিখলাম। তাহলে 8 এর থেকে কী যাবো, দিস ইজ ইকুয়াল টু আই ইন্টু আর কিউ, ঠিকই আছে সব, আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তাই তো? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে সবাই।
হ্যালো, Yes, sir. এইবার আর ইকুইভ্যালেন্টটাকে আমরা কি করে যদি করতে পারি, কি করে লেখা যেতে পারে দেখো, এইটাকে 1/r ইকুইভ্যালেন্ট এইভাবে লেখা যেতে পারে, তাই না? 1/1/x মানে কি x, তার মানে আর ইকুইভ্যালেন্টটাকে এইভাবে লিখতে পারি i আর ইকুইভ্যালেন্টটাকে i/1/r ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে দেখো এই i কেটে যাবে, দুদিক থেকে দুটো i কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দিস, তার মানে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। দিস ইজ দ্য কম্বিনেশন অফ রেজিস্টার্সের ফর্মুলা। ওকে, সবার বোঝা গেছে? সিরিজ এবং প্যারালাল যদি একটু কম্পারেটিভলি স্টাডি করা যায় তাহলে দেখা যাবে যে সিরিজে রেজিস্টারগুলো সাম হচ্ছিল আর প্যারালালে কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে বুঝতেই পারছো। এবার আমি দুটো ট্রিক্স শেখাবো, দুটো জিনিস শেখাবো, সেটাতে তোমরা একটা জিনিস বুঝতে পারবে। তার আগে বেসিক জিনিসটা আমার বলে নেওয়া দরকার যে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা এইখানে R1 R2 R3 কার থেকে বেশি হবে বা কার থেকে কম হবে সেটা একটা বোঝার ব্যাপার আছে। একটা খুব ট্রিকি কোশ্চেন আছে, সেটা কিন্তু এখান থেকে অনেক ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে। এটা একটা বেসিক জিনিস, তোমরা আইডিয়াটা লিখে রাখো যে ধরো এইটা দেখলে, এই এক্সাম্পলটা ধরলে বুঝতে পারো। ফর ভেরি ইজি এক্সাম্পল, 2 + 3 + 4 + 5 কত হয় অঙ্কিত? 3 2 5 4 9 5 14, তাই তো? হ্যাঁ 5 4 9 3 12 2 14 15 14, হ্যাঁ 12 14 14 14 3 2 5 4 9 5 14। এই যে এখানে হলো 14 যে বেরোলো, এটা এখানে দেখো যে ম্যাক্সিমাম ভ্যালু যার আছে, এই যে 14 যে বেরোলো, যে রেজাল্ট যেটা বেরোবে সেটা কি হবে? প্রথম কন্ডিশন, এইখানে প্রত্যেকটা টার্মের থেকে যে তোমার যে রেজাল্ট বেরোলো, রাইট, যেগুলো যোগ করে তুমি পাচ্ছ প্রত্যেকটা টার্মের থেকে ও বেশি হবে, 14 বেশি হবে, তাই তো? প্রত্যেকটা, এখানে যদি তোমার 13 কোনো ডিজিট থাকতো তাহলে এটা আরও বেড়ে যেত। তো তার মানে এখানে বলার কথা যে তুমি যে রেজাল্টটা পাচ্ছ, মানে এটা হচ্ছে রেজাল্ট বলি, RS ফর রেজাল্ট, রেজাল্ট ইজ গ্রেটার দ্যান এভরি ইন্ডিভিজুয়াল টার্ম। ইন সামেশন প্রসিডিওর, তাই তো? রেজাল্ট ইজ গ্রেটার দ্যান, এটা সিম্পলি যোগের হিসাব বোঝাই যাচ্ছে। তাহলে এটা তো বুঝতে পেরেছো তো সবাই? এখানে তো কোনো সিম্পল অঙ্কের হিসাব, তাই তো? বুঝতে পারছো তো সবাই? তাহলে এইখান থেকে কি জানা যায়, এইখানে ম্যাক্সিমাম কোনটা? 5 হচ্ছে ম্যাক্সিমাম টার্ম। তার মানে কি RSটা রাইট হ্যান্ড সাইডের যেটা ইন্ডিভিজুয়াল টার্ম, যেটা ম্যাক্সিমাম, ওর থেকেও বেশি হবে। কারণ কি, ম্যাক্সিমাম টার্মটাও তো একটা টার্ম, তাই না? যোগ হচ্ছে। বুঝতে পারছো তো সবাই? সিম্পলি একটু রিপ্লাই দেবে সবাই, এখানেই কিন্তু একটা বিশাল কনসেপ্ট লুকিয়ে আছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না একটু বলবে আমাকে, সবাই রিপ্লাই দেবে। হ্যালো, দেখো ম্যাক্সিমাম টার্ম যেটা যোগের ওর থেকেও বেশি হতে হবে, রেজাল্টটা পরিষ্কার ওর থেকে বেশি হবেই। এই কনসেপ্টটা সৌমদের বোঝা গেছে তো? ভেরি ইজি এটা। এবার দেখো তুমি আগের টার্মে চলে যাও, এই যে আর ইকুইভ্যালেন্ট বেরিয়েছিল, রেজাল্টটা কি ছিল এখানে? 1/r ইকুইভ্যালেন্ট ওয়াজ দ্য রেজাল্ট, তাই তো? এই তোমার সিরিজ প্যারালালের ক্ষেত্রে তাহলে কি হবে? এই 1/r ইকুইভ্যালেন্ট উইল বি গ্রেটার দেন 1/r1, গ্রেটার দেন 1/r2, গ্রেটার দেন 1/r3। এটাই আমি সিম্পলি ওই ফর্মটাই লিখছি, এখান থেকে একটা জিনিস বুঝতে পারবে। তার মানে 1/r ইকুইভ্যালেন্ট উইল বি গ্রেটার দেন হু? 1/r1, 1/r2, 1/r3। এবং
এদের মধ্যে যে ম্যাক্সিমাম হবে, ধরো আমি ধরে নিলাম R3টা ম্যাক্সিমাম, তাহলে কি তার থেকেও বেশি হবে, 1/R3 থেকে বেশি হবে, তাই তো? ফর এক্সাম্পল এখানে দরকার কাছে R1 R2 R3 তো তিনটেই তো ডিফারেন্ট ভ্যালুস থাকাটাই স্বাভাবিক, তো যে কোনো একটা তো বড় বা ছোটো হতেই পারে। তো যেটা ম্যাক্সিমাম, ধরো R3 ইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য 3 রেজিস্টার্স, R3 ইজ ইকুয়াল টু RM, R max মানে ও সবচেয়ে বড়। তাহলে R3 যদি বড় হয়, R3 ইকুয়াল টু R max, তাহলে কি 1/R ইকুইভ্যালেন্ট R3 থেকেও বড়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মের থেকে বড়। আচ্ছা এইখানে আমি R max এর থেকে বড়, এখানে দেখো এই যে এখানে ম্যাক্সিমাম যে তার থেকেও বড়, আবার যে সবচেয়ে ছোট তার থেকেও বড়। ইয়েস অর নো? এখানে একটা জিনিস বোঝার আছে, যে ম্যাক্সিমামকে 5 আর মিনিমামকে 2, তো RS ইজ গ্রেটার দেন অলসো ইন্ডিভিজুয়াল টার্ম যেটা মিনিমাম। সোমদেব বোঝা গেল এটা? তো মিনিমাম বলছেন স্যার এটাকে লিখে নিবা স্যার এটা? লিখে নিতে পারো, মিনিমামকে 2 আর এটা ম্যাক্সিমামকে 4, তার মানে ম্যাক্সিমাম মিনিমাম সবার থেকে বড় হতে যাবে, যোগের সাধারণ নিয়ম। তুমি এখন না লিখলেও পরে পেয়ে যাবে, তো ওখান থেকেই দেখে নিতে পারো, এখন বুঝে নাও। লিখে তো না, সমস্যা তো নাই। আমার তো এখন অনেকগুলো টপিক শেষ করতে হবে ওই জন্য। আচ্ছা এইবার দেখো, তো যেখানে ছিলাম তার মানে এখানে R3 R ম্যাক্সের থেকেও বেশি হবে, আবার মানে সরি এখানে যেটা ছিল ওই যে দেখালাম মিনিমামের থেকেও সবচেয়ে ম্যাক্সিমাম টার্মের থেকেও বেশি, মিনিমাম টার্মের থেকেও বেশি। তো এইখানে এটা সাধারণ যোগের নিয়ম। তো এখানে দেখো যদি R1টা R1 R2 R3-র মধ্যে R1টা সবচেয়ে ছোট হয়, তাহলে কি হবে, R1 ইজ দ্য I মিনিমাম এক্ষেত্রে, মানে ইন্ডিভিজুয়ালের মধ্যে সবচেয়ে কম। তাহলে কী হবে এক্ষেত্রে 1/R ইকুইভ্যালেন্ট 1/R মিনিমামের থেকেও বেশি হবে, এটা স্বাভাবিক। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট will be greater than 1 by, এখানে এটাকে আমি ধরলাম, ধরো এটা লেখাটা R minimum, R1 is equal to minimum value of the all register, তাহলে এটা হবে। এবার দেখো কে কার থেকে ছোট বড় হবে, এখান থেকেই বেরিয়ে যাবে, তার মানে R ইকুইভ্যালেন্টটা ওই দিকে চলে গেলে কি হবে এটা দেখতে দাঁড়াও, তার মানে R minimum will be greater than R equivalent, তার মানে কি পাচ্ছি, ইকুইভ্যালেন্ট রেজিস্টার যেটা বেরোবে সেটা ইন্ডিভিজুয়াল রেজিস্টারগুলোর মধ্যে যেটা সবচেয়ে কম তার থেকেও ছোট হবে। বোঝা গেল এটা? ধরো তোমার কাছে 10 ওহম 5 ওহম 3 ওহম এই তিনটের প্যারালাল আছে, তাহলে ও কি হবে, 3-এর থেকেও ছোট হবে, প্রত্যেকের থেকে ছোট হচ্ছে, 3-এর থেকেও ছোট হবে। বোঝা গেছে জিনিসটা? The equivalent resistance of a parallel combination of resistor will be less than the lowest value of individual resistors in the parallel combination, or the equivalent resistor of a parallel combination of resistor will be less than the smallest resistor in the parallel combination of the resistors. বোঝা গেছে এটা? একটু রিপ্লাই দেবে, হ্যালো। আমি একটু রিপিট করছি। এইখানে বলে দিয়েছিল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দ্যাট, একটু সবাই একটু সঙ্গে আমি একটু রিপিট করছি, দ্যাট 3 রেজিস্টার্স অফ ম্যাগনিটিউডস 20 ওহম 30 ওহম অ্যান্ড 40 ওহম আর কানেক্টেড ইন সিরিজ। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? তো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, যেহেতু ওরা সিরিজে আছে সিম্পলি বেরিয়ে যাবে, সিম্পলি ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেরিয়ে যাবে, সিরিজে মানে সাম হবে, তার মানে 20 যোগ 30 যোগ 40 এটা করলেই আমাদের সিরিজ রেজিস্ট্যান্সটা বেরিয়ে যাবে। এবার বলছি ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্টার 20 ওহম ইজ 1 ভোল্ট, শুধু পরীক্ষায় বলে দিচ্ছে এক্সামে 20 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, হোয়াট উইল বি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য আদার 2 রেজিস্টার। তাহলে যখন 20 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজটা বলে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, 20 ওহম রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বার করতে পারি। তোর ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, ভোল্টেজ ইজ 1 ভোল্ট, তাহলে কারেন্টটা কত হবে, এখানে দেখো V20 ইজ 1, তাহলে
I20 কত, ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, টোটাল ভোল্টেজ 1 বাই ওর মধ্যে দিয়ে কত ভোল্টেজ, ওর মধ্যে রেজিস্টার 1 ভোল্ট বাই রেজিস্টার করলেই কারেন্ট বেরিয়ে যাবে, রেজিস্ট্যান্স কত 20 ওহম, তাহলে I20 মানে 20 ওহমের রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে 1/20 অ্যাম্পিয়ার। এটাই তো রেজিস্টারের সমস্ত রেজিস্টারের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তার মানে কি এই কারেন্টটাই সমস্ত রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে, মানে 30 ওহম 40 ওহম সবার মধ্যে দিয়ে সেম রেজিস্টার সেম কারেন্ট যাবে। তাহলে 30 ওহমের মধ্যে দিয়ে কত ভোল্টেজ হবে, V30 কারেন্ট ইন্টু রেজিস্টার করে দিয়েছো 1/20 ইন্টু 30 ওর রেজিস্টার। সিমিলারলি V40 1/20 ইন্টু 40 রেজিস্টার, ওর ভোল্টেজ বেরিয়ে গেল। তাহলে টোটাল ভোল্টেজ কত বেরোবে, টোটাল ভোল্টেজ সিরিজে কী হয় সাম হয়ে যায়, তাহলে টোটাল ভোল্টেজ বেরিয়ে যাবে। এই অঙ্কটা যেহেতু কোশ্চেনে বলেনি বাট এটা আসতেই পারে, টোটাল ভোল্টেজ কত, তাহলে ইন্ডিভিজুয়াল ভোল্টেজগুলো সাম করে দিলেই টোটাল ভোল্টেজ বেরিয়ে যাবে 4.5 ভোল্ট। ক্লিয়ার? সবাই এটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। হ্যাঁ স্যার লিখে নিচ্ছে এটা স্যার। কোশ্চেনটা আবার আমি বলে দিচ্ছি, সবাই সলিউশনটা দেখতে পেরেছো, লিখে নিতে পারো। কোশ্চেন হচ্ছে, আমি শর্টে বলছি, 3 রেজিস্ট্যান্সেস অফ ম্যাগনিটিউড 20 ohm, 30 ohm and 40 ohm are connected in series. What is the equivalent resistance? এইটা ফার্স্টে চেয়েছে, বেরিয়ে যাবে ফার্স্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজের কম্বিনেশনের রুল অনুযায়ী। তারপরে বলছে ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স 20 ওহম, মানে 20 ওহম রেজিস্টারের, তার মানে 20 ওহম রেজিস্টারের অ্যাক্রসে if the potential difference across the resistor 20 ohm is 1 volt, calculate the potential differences across the other two resistances and also the total potential difference across the combination. তার সলিউশনই পুরোটা এরকম আছে। V30 মানে 30 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, I20 মানে I20 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাই সমস্ত রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, বিকজ সিরিজে সবার ভেতর দিয়ে সেম কারেন্ট যায়। আচ্ছা, এটা সবাই দেখতে পাচ্ছে, V40 মানে 40 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ। এবার আমি একটা নেক্সট প্রবলেমে যাচ্ছি, একটু লিখে রাখো সোমদেব এবং আদার্স। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলো। ছুটি দিবেন না স্যার? এর পরের কোশ্চেনটা একটু লিখে রাখো, এর পরের কোশ্চেনটা খুব সোজা, ইম্পর্টেন্ট। ρ1 and ρ2 are the resistivities of the two materials. ρ1 and ρ1, হ্যাঁ আমি বলে দিচ্ছি, সাধারণ নোটেশনগুলো বলে দিচ্ছি। ρ1 and ρ2 are the resistivities of the two materials of two wires of the same dimensions. Same dimension means এই রেজিস্টারটার ক্রস সেকশন এবং লেন্থ যত হবে এই রেজিস্টারটারও ক্রস সেকশন এবং লেন্থ সেম হবে, ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে ρ1 and ρ2 are the are the resistivities of the materials of two wires of the same dimension. What will be the equivalent resistivity of the wires of the series combination of the two wires? এই দুটোকে সিরিজে রাখলে কত ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে? প্রথম কথা, ρ1 এর ক্ষেত্রে ওর রেজিস্ট্যান্স কত হবে, সেটা যদি R1 হয় তাহলে কত হবে, দ্যাট উইল বি ρ1 ইন্টু A/L। আর R2 এর ক্ষেত্রে কি বলেন স্যার? স্যার ρ1 what will be the equivalent resistivity of the two wires of the series combination of the two wires, আচ্ছা তাহলে R1 বেরোলো ρ1 ইন্টু A/L, সরি এখানে এটা উল্টো হয়েছে, ρ1 ইন্টু ρL/A, আর R2টা হবে, যেহেতু ওদের ডাইমেনশন সেম রেজিস্টিভিটি আলাদা, ρ2 ইন্টু L/A। এবার দুটো সিরিজে আছে, দুটো সিরিজে থাকলে কি হবে, ওদের কম্বিনেশনটা প্লাস হয়ে যাবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, R1 প্লাস R2। দ্যাটস মিনস ρ1 যদি L/A কমন যাবে, L/A কমন গিয়ে দাঁড়াবে ρ1 প্লাস ρ2। ইন সিরিজ কম্বিনেশন লেন্থ অফ দ্য কন্ডাক্টর কি হবে, 12। পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দুটোকেই যদি যখন সিরিজে থাকবে, এই দুটো কম্বিনেশন, এই দুটো রেজিস্টারকে কি চেয়েছে কোশ্চেনে, হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটি অফ দ্য সিরিজ কম্বিনেশন অফ দ্য টু ওয়্যারস।
এই দুটো ওয়্যার মানে এই দুটো ওয়্যারকে যদি তুমি ছবি দিয়ে দেখো, ফর এক্সাম্পল এটা ছিল R1, আর লালটা হচ্ছে R2। দুটোরই কি দেখো, দুটোকে যদি একটা দিয়ে রিপ্লেস করো তাহলে কি হবে, লেন্থটা ডবল হয়ে যাবে না, ওরও লেন্থ এল, ওরও লেন্থ এল, ওরও ক্রস সেকশন এ, ওরও ক্রস সেকশন এ। তার ফলে কি দুটোকে যদি রিপ্লেস করো কি হবে না, যেই নতুন রেজিস্টারটা তৈরি হবে তার দেখো লেন্থটা ডবল হয়ে যাবে। এই দুটোকে রিপ্লেস করলে লেন্থটা হয়ে যাবে 2L, কিন্তু ক্রস সেকশনটা এই থাকবে, তাই না? অত চওড়া হচ্ছে না, তোমাকে তো সিরিজে আছে, তাই না? সিরিজে মিনস পর থাকবে, সিরিজে মিনস এরকম থাকবে, তাই তো? তো ওখানে দেখবে তাহলে টোটাল লেন্থটা কত হবে, ইন দ্য সিরিজ কম্বিনেশন লেন্থ অফ দ্য কন্ডাক্টর কত হবে, 2L হয়ে যাবে। এই জন্য অ্যান্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া এই থাকবে। সো দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটি যদি রো হয়, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই তো বার করতে বলেছে, লেট দ্য উপরে পিকচারে দেখান স্যার, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখাবো, লেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ resistivity, let the equivalent resistivity be rho। তাহলে কি হবে, যে নতুন ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটিটা তৈরি হবে, তার রেজিস্ট্যান্সটা তৈরি হবে, তার রেজিস্ট্যান্সটা কত হবে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, মানে 2L বাই এ হবে, কারণ ওটা ডবল হয়ে গেছে লেন্থটা। তাহলে এইটাকে নাম দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন, আর এইটাকে নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 থেকে তোমরা সবাই বলতে পারবে কি হবে, ফ্রম 1 and 2 কি দেখতে পাচ্ছ, L বাই A ইন্টু রো 1 প্লাস রো 2 ইকুয়াল টু রো ইন্টু 2L বাই A। তাহলে L বাই A কেটে যাবে, দ্যাট মিনস রো 1 প্লাস রো 2 ইকুয়াল টু 2 রো। তো আলটিমেটলি রো যেটা থাকবে, রো 1 প্লাস রো 2 বাই 2 ইকুয়াল টু রো। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, লিখে নিতে দাঁড়ান। আমি একটু সব জায়গাতেই জুম ইন করছি যাতে দেখতে সবার সুবিধা হয়, যারা রেকর্ডিং দেখবে। বলছি স্যার, এইটার পরে কি ক্লাস শেষ স্যার? হ্যাঁ, ঠিক আছে, লিখে নিতে একটু। তুই পাশের দিকে যান, এই রাইট হ্যান্ড সাইডে না আছে, ডান দিকে যান, ডান দিকে। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে নিই, তারপর আমি দেখাবো। দেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। আজকের এই ক্লাসে আমরা সিরিজের কয়েকটা অঙ্ক করলাম, এর পরের ক্লাসে প্যারালালের খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক করব, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং ওখানে খুব ট্রিক্সই আছে। তারপরে তো আমরা কম্বিনেশন অফ রেজিস্টার্সে ঢুকে যাব, কম্বিনেশন অফ রেজিস্টার্সে কীরকম অঙ্ক আছে দেখাবো, ভালো ভালো অঙ্ক আছে, ওগুলো আমি করাবো। আজকে তাহলে কী করলাম, সিরিজ করলাম এবং প্যারালালের থিওরি পড়লাম, যেগুলো কোনো বইয়েই পাবে না ভালো মতো, তাই তো? তাই তো সন্দেহ N1 N2 এগুলো অনেক কোনো বইই পাবে না, দেখবে, তাই তো? এবং যেটা ওর কনসেপ্টটাও কিন্তু ইউনিক। আর সিরিজের অঙ্ক কয়েকটা করলাম, একটু সোজা মাঝারি ধরনের। পরের দিন হাই লেভেলের প্যারালাল কম্বিনেশনের অঙ্ক করব, এবং কমপ্লিকেটেড সার্কিট, মানে ওই কম্বিনেশন থাকবে, তার ভেতরে সিরিজও থাকবে, প্যারালালও থাকবে, মিক্সচার থাকবে, ওগুলো কী করে করতে হয় তার একটা ট্রিক্স শেখাবো।
ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, স্টে হোম অ্যান্ড সেফ হোম। ওকে।